নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। রাজ্যে প্রচারে এসে ৩রা মে যে চড়া সুর প্রধানমন্ত্রী বেঁধে দিয়েছেন তা কিন্তু এতদিন তার গলায় শোনা যায়নি। বর্ধমানে জনসভায় তিনি বলেছেন, বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হচ্ছে। সরাসরি এইভাবে রাজ্যের শাসক দলকে তিনি আক্রমণ করেননি। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যাতে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরকে বলতে শোনা গিয়েছে যে ৩০% লোক যদি মসজিদ আক্রমণ করেন তবে জেলার ৭০% লোক চুপ করে বসে থাকবে না। হুমায়ুন এই ধরনের বেফাঁস কথা বলার জন্য অভ্যস্ত। মুখ্যমন্ত্রীও বলেছিলেন না, রামনবমীর দিন মসজিদে হামলা হয়েছে। দেখুন, কে কি ভাববেন আমি সেটা বলতে পারবো না, তবে একটা কথা বলি, বাংলায় এই কি বলবো আর কি প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার রাজনীতি বিগত ৬-৭ বছর ধরে দানা বাঁধছে এবং সেটা একটা স্থায়ী চেহারা নিতে যাচ্ছে। যেমন পাকিস্তানের ইমরান সরকারের মন্ত্রী ছিলেন ফওয়াদ চৌধুরী, তিনি রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করেন। বিজেপি এরা হাতিয়ার করে, তারা বলে যে পাকিস্তান চাইছে রাহুল প্রধানমন্ত্রী হন, কারণ রাহুল প্রধানমন্ত্রী হলে মানে দুর্বল সরকার হলে ২৬-১১ মতো ঘটনা ঘটানো সহজ হবে সন্ত্রাসবাদীদের মদতদাতা রাষ্ট্রের। এটাই এই ন্যারেটিভটা বিজেপি তৈরি করছে, বলছে স্থায়ী সরকার কেন দরকার। এবং একথা ঠিক তো যে আগে ইউপিএ জমানায় সন্ত্রাসবাদী হামলা হলে ডোসিয়ার পাঠাতো, কিন্তু এখন ঘুষকার মারেগে, অর্থাৎ ঘরে ঢুকে মারা। দেখেছেন পাকিস্তানে বিগত কয়েক মাসে যারা ভারত বিরোধী সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল বা মদত দিত, তারা অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে খুন হয়েছেন, কেউ প্রকাশ্য দিবালোকে, কেউ বাড়ির সামনে। এখন এই যে ন্যারেটিভটা মোদিজি তৈরি করলেন দুর্গাপুরের সবাই এসে, বর্ধমানের সবাই এসে, এর থেকে পরিষ্কার যে হিন্দু ভোট সংহত করতে চাইছে বিজেপি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তারা ৩৮% ভোট পেয়েছিল, কিন্তু ৫৬% হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছিলেন। সেই ভোটের কনসলিডেশন যদি ৬০-৬১% নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বাংলায় বিজেপি অভূতপূর্ব ফলাফল করবে। আমি একটা সাক্ষাৎকারে দেখছিলাম, মোদিজি বলছেন মুসলমানদের ভোট জিহাদের জন্য উস্কাচ্ছে কংগ্রেস সহ তথাকথিত ধর্মনিরপেক্ষ দল। সম্প্রতি ফারুকাবাদে সালমান খুরশিদের ভাগ্নি একটা প্রচারে গিয়ে মুসলমানদের ভোট জিহাদের ডাক দিয়েছে। ২০১৪ লোকসভা নির্বাচনের পর একে অ্যান্টনি কমিটি বলেছিল যে কংগ্রেসের অত্যধিক মুসলমান প্রীতির খেসারত তাদের দিতে হয়েছে। যত তারা বলবেন যে দেশের সম্পদের উপর সবার আগে অগ্রাধিকার মুসলমানদের, তত সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মীয়ভাবে তারা কিন্তু কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নেবেন। মোদিজি বলছেন, দেখুন সংবিধানে এসসি এসটিদের জন্য যে সংরক্ষণ আছে, কংগ্রেস ঘুরপথে এসসি এসটিদের সংরক্ষণ থেকে মুসলমানদের সংরক্ষণ দিতে চাইছে। কর্ণাটকে পুরো মুসলমান সমাজকে ওবিসি ক্যাটেগরিতে কংগ্রেস একটা কাগজের কলমের খোঁচায় নিয়ে এসছে।
অর্থাৎ কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা ভাবে না, তাদের লক্ষ্য ভোট ব্যাংককে তুষ্ট করা। এই রাজ্যে মোদিজি কংগ্রেস দু একটা জায়গাতে লড়াই দেবে, কিন্তু মূল লড়াই তৃণমূলের সঙ্গে। এবং তৃণমূল নেত্রী প্রকাশ্যে প্রচারে বলছেন যে বিজেপি আসলে সিএ করবে, এনআরসি করবে, সিএ তে আবেদন করলে তাড়িয়ে দেওয়া হবে, অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। অর্থাৎ সংখ্যালঘুদের মনে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছেন বিজেপিকে নিয়ে, তাতে তার সুবিধা। অর্থাৎ 21 সালে নির্বাচনে 100টার মধ্যে 91টা ভোট মুসলমানদের তৃণমূল পেয়েছিল। সাগরদিঘি উপনির্বাচনে সেটা ধাক্কা খায়। পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর জেলায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে তৃণমূল। সেই ধারা যদি অব্যাহত থাকে তাহলে ভোটে সুবিধা করতে পারবে না তৃণমূল। ইতিমধ্যে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে, অধীর চৌধুরী বহরমপুরে লড়ছেন, মালদা দুটো কেন্দ্রে লড়াই হচ্ছে। সেখানে আবার আইএসএফ নেমে পড়েছে। সেখানে মুসলমান ভোট যদি বাম, কংগ্রেস, তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে ভাগ হয়ে যায়, তাহলে তৃণমূলের পক্ষে নির্বাচনী বৈতরণী পার হওয়া সহজ হবে না। মোদিজি এই জায়গাটাতেই আক্রমণটা করেছেন এবং বলেছেন এই রাজ্যে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ট্রিট করা হয়। খুব সচেতনভাবে বলেছেন। জানেন তিনি ধর্মনিরপেক্ষ দলগুলো সমালোচনায় সরব হবে এবং যত তারা সমালোচনা করবে তত হিন্দুরা একজোট হয়ে বিজেপির পাশে দাঁড়াবে, এই আশাটাই কিন্তু গেরুয়া শিবির করছে। অর্থাৎ স্পষ্ট মেরুকরণ। এবার দেখুন, রাহুল গান্ধী অবশেষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রায়বেরেলি থেকে তিনি লড়বেন। আর আমেঠিতে সোনিয়া গান্ধীর বিশেষ আস্থাভাজন এক ভদ্রলোক লড়বেন। তিনি রায়বেরেলি কেন্দ্র সোনিয়াজির ওই দেখাশোনা করতেন। তিনি লড়বেন আমেঠিতে, আর রাহুল লড়বেন রায়বেরেলি থেকে। অন্তত উত্তর ভারতে বিজেপিকে লড়াই দিতে রাহুল প্রস্তুত নয়। এই ক্যাম্পেইনটা বিজেপি অনেকদিন ধরে করছিল। এখন তারা সেই ক্যাম্পেইনটা করতে পারবে না, কারণ পকেট বড় রায়বেরেলিতে রাহুল দাঁড়িয়েছেন। অখিলেশ অনেকদিন ধরে গান্ধী পরিবারের উপর চাপ সৃষ্টি করছিলেন যে আমেঠি এবং রায়বেরেলিতে গান্ধী পরিবারের কারুর প্রার্থী হওয়া উচিত কংগ্রেসের পক্ষ থেকে। আপাতত জল্পনার অবসান। একদিকে মোদিজি যখন হিন্দু হৃদয় সম্রাট হিসেবে নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরে হিন্দু ভোটের কনসলিডেশন চাইছেন, ঠিক সেই মুহূর্তেই দুগ্ধপাত্রে গোচনাটা পড়েছে। তবে সম্পূর্ণ অন্য বিষয়। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ আজকে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। শক্তি স্বরূপা রেখা পাত্র বিজেপির প্রার্থী হয়েছেন। শেখ শাহজাহান তার ভাই ইডির হেফাজতে। শাহজাহান ঘনিষ্ঠর একজনের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই নারী নির্যাতনের বিষয়টাকে যখন বিজেপি নির্বাচনের প্রধান বিষয় করেছে, একই সঙ্গে দুর্নীতি, তখন রাজভবনের রাজকেচ্ছা সামনে এসছে। এখন ঘটনা সত্যি না মিথ্যে বলার জায়গায় আমি নেই। রাজভবনের এক অস্থায়ী কর্মী অভিযোগ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায়, যে রাজ্যপাল তিনি অস্থায়ী চাকরি করেন, তার চাকরি স্থায়ী করার বিনিময়ে অন্যরকম সুযোগ সুবিধা নিতে চেয়েছিলেন। মারাত্মক অভিযোগ। যদিও রাজ্যপালের সাংবিধানিক রক্ষা কবচ আছে। পুজোর আগে একটা ঘটনা আমরা শুনেছিলাম, তৃণমূলের বলিয়ে কইয়ে মুখপাত্র এক্স স্যান্ডেলে বলেছিলেন একটা নারী নিগ্রহের অভিযোগ উঠেছে, কিন্তু কলকাতা পুলিশ কিছু করতে পারছে না, কারণ যার বিরুদ্ধে অভিযোগ তিনি সাংবিধানিক রক্ষা কবচ ভোগ করেন, কারুর নাম করা হয়নি। তারপরেই দেখা যায় সেই মুখপাত্রের রামমোহন সম্মিলনীর পুজোতে রাজ্যপাল চলে গিয়েছেন। রাজভবনে সেই মুখপাত্রের ঘন ঘন যাতায়াত বেড়েছে।
আবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে যেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলেন, সেদিন রাজ্যপাল উপস্থিত রইলেন না, চলে গেলেন এতে রামমোহন সম্মিলনীর পুজোর উদ্বোধন করতে। দেখুন, এই রাজ্যপালই 2023-এর সরস্বতী পুজোর দিন অ আ ক খ শিখেছেন। সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তনে মুখ্যমন্ত্রীকে সে দুনিয়ার যত বড় বড় নামি দামি মনীষীর সঙ্গে তুলনা করেছিলেন। মেগালোমেনিয়ায় আক্রান্ত মহিষী নারী এসব খুব ভালোবাসেন। তারপর রাজ্যপাল যখন রাজ্য সরকারের সুরে সুর মেলাচ্ছে, রাজ্যের বিজেপির নেতারা কেন্দ্রীয় সরকারকে অভিযোগ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানায় যে রাজ্যপাল রাজ্যের শাসক দলের হাতের পুতুল হয়ে গেছে। বোধহয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ধমক ধমক খেয়েছিলেন। তারপরে রাজ্যপাল আবার বিরোধিতা শুরু করেন এবং সেই বিরোধিতাটা একেবারে চূড়ান্ত পর্যায়ে যায় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগের বিষয় নিয়ে। সুপ্রিম কোর্ট অব্দি মামলা চলেছে, সরকারের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে। কিন্তু পুজোর আগে ওই ঘটনার পর মনে হচ্ছিল যে রাজভবন নবান্নের কেচ প্যারট হয়ে যাবে। কিছুদিন এরকম একটা হয়েছিল, কিন্তু তারপরে বিষয়টা আর সেই পর্যায়ে রইল না। দেখুন, রাজ্যপাল ভিক্টোরিয়ান স্টাইলে অনেক কথা বলেন, তর্জন গর্জন করেন, মিস্টার এসএসসি বলে খুব লাফিয়েছিলেন, পিসরুম করলেন পঞ্চায়েত নির্বাচনের সময়, ছুটে বেড়ালেন, বললেন সব বিহিত হবে, লবডঙ্কা। তিনি শুধু আস্ফালন করেন, ক্যামেরার ফুটেজ খান, কাজের কাজ কিছু করেন না। জগদীপ ধনকর, দেখুন জগদীপ ধনকর তৃণমূলের সঙ্গে তার দ্বৈরথ মিথে পরিণত হয়েছিল। টুইট, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ডিজিকে ডাকা, মুখ্য সচিবকে ডাকা, স্বরাষ্ট্র সচিবকে ডাকা, নানা কিছু করেছেন। অনেকে বলতেন যে সরকারি পয়সায় দিলীপ ঘোষ, কিন্তু কেউ কখনো জগদীপ ধনকরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কিন্তু তুলতে পারেননি। এখন একজন মহিলা অভিযোগ করেছেন, অনেকে বলছেন যে এটা রাজনৈতিক চক্রান্ত, প্রধানমন্ত্রীর শহরে আসার দিনই এই ঘটনাটা কি করে সামনে এলো। একজন মহিলা নিগৃহীত হয়েছে বলে অভিযোগ করছেন। তিনি যখন অভিযোগ করছেন, তার অভিযোগটাকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে বলাটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। হ্যাঁ, খবরটা যেভাবে সংবাদ মাধ্যমে চলে এসছে তাতে মনে হচ্ছে যে তৃণমূল এই বিষয়টাকে সামনে এনে ঘোলা জলে মাছ ধরতে চাইছে, অর্থাৎ সন্দেশখালীর ঘটনায় তাদের মুখ পুড়েছে। এরপর রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এক মাতৃশক্তি অভিযোগ করেছেন, সেটাকে সামনে রেখে তৃণমূল কিছু ইলেকটোরাল ডিভিডেন্ড পেয়েছে। সে রাজ্যপাল বিবৃতি দিয়েছেন, সত্যের জয় হবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছেন। তার বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুললে ভোটের ময়দানে হয়তো সাফল্য পেলেও পেতে পারে। ভগবান এদের মঙ্গল করুন। রাজ্যপাল এইসব বলেছেন। দেখুন, পশ্চিমবঙ্গে গভর্নর জেনারেল ছিলেন একসময় চক্রবর্তী রাজাগোপালাচারী, এখানে পদ্মজা নাইডু ছিলেন, এখানে ইতিহাসের কিংবদন্তি অধ্যাপক পণ্ডিত নুরুল হাসান ছিলেন, গোপাল কৃষ্ণ গান্ধী ছিলেন, শান্তিস্বরূপ ধাওয়ান ছিলেন, বীরেন জে শাহ ছিলেন, জগদীপ ধনকর ছিলেন, কেশরীনাথ ত্রিপাঠী ছিলেন। এই ধরনের কোনো অভিযোগ কারোর সম্পর্কে ওঠেনি। একটা অভিযোগ উঠেছিল, তাও আজ থেকে 20 শতাব্দী আগে, জ্যোতিবাবুর কার্যকালের শেষ দিকে। তিনি সেই সময় যিনি রাজ্যপাল ছিলেন তিনি প্রয়াত, জ্যোতিবাবু নেই। আর একজন এই ঘটনা সম্পর্কে অবহিত ছিলেন, তিনিও প্রয়াত 2006 সালে। এই ঘটনা কিভাবে ধামাচাপা পড়েছিল, রাজভবনের একজন মহিলা কর্মী অভিযোগ করেছিলেন, কাগজেও বেরিয়েছিল। জ্যোতিবাবু সেই রাজ্যপালকে বলেছিলেন, আপনার পদমর্যাদা যদি বজায় রাখতে হয়, ইউ মাস্ট লিভ ওয়েস্ট বেঙ্গল। তারপরে তৃতীয় ব্যক্তি যিনি প্রয়াত তিনি হস্তক্ষেপ করেন, বিষয়টা ধামাচাপা পড়ে যায়। কিন্তু একজন শিক্ষাবিদ এই পুরো ঘটনার সঙ্গে জড়িয়েছিলেন মানে প্রত্যক্ষভাবে নয়,
এই ধরনের ঘটনার সুফল কুফল দুটোই থাকে। তো সেই শিক্ষাবিদের একটা পদপ্রাপ্তি হয়েছিল, আমি আর বিস্তারিতভাবে কিছু বলবো না। সেই শিক্ষাবিদ খুব স্বনামধন্য মানুষ, এখনো শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন। তাহলে বিরল ঘটনা নয়, এরকম অভিযোগ সিকি শতাব্দী আগে পশ্চিমবঙ্গে উঠেছিল। আমার মনে হয় ভোট মিটে গেলে এই মহামহিম রাজ্যপালকে রাজভবন থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি কিভাবে এখানে রাজ্যপাল হলেন সেটাই একটা বিস্ময়। আমরা তো শুনতাম যে রাকেশ আস্থানা হবেন, কিন্তু দক্ষিণী আমলা লবির চাপেই তাকে শেষ পর্যন্ত রাজ্যপাল করা হয়। এখন রাতারাতি এভাবে রাজ্যপালকে সরালে ভোটের মুখে একটা অস্বস্তি বাড়বে। আমার মনে হয় 4 জুন ফলাফল প্রকাশের পর রাজ্যপালের ঠিকানা বদলে যাবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা এসব এক্সপেক্ট করি না। রাজনীতির ঘোলা জলে ইতিমধ্যে মাছ ধরা শুরু হয়েছে। পরিশেষে একটা কথা বলি, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির কি বলেছেন শুনেছেন আপনারা? যে প্রশাসনিক ষড়যন্ত্র চলছে। কেন? দেখুন, পার্থ চট্টোপাধ্যায় সহ একগুচ্ছ আমলা নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি অভিযুক্ত চার্জশিট পেশ হয়েছে। এবার তো বিচার শুরু হবে। বিচার শুরু করার আগে সরকারের অনুমতি লাগে। সিবিআই 1.5 বছর ধরে অনুমতি চেয়ে একের পর এক চিঠি দিচ্ছে রাজ্য সরকারকে, মুখ্য সচিবকে, কিন্তু মুখ্য সচিব সেই চিঠির উত্তর দিচ্ছেন না। মাননীয় বিচারক বলেছেন যে প্রশাসনিক চক্রান্ত। পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি থাকলেও এখনো এত প্রভাবশালী যে মুখ্য সচিবের কলম আর সরছে না। আদালত যেভাবে রাজ্য প্রশাসনের গালে চপেটাঘাত করেছে, বিন্দুমাত্র লজ্জাবোধ থাকলে 13 তলা 14 তলার উচিত অনুমতিটা দিয়ে দেওয়া। সংবিধান মানব না, বলবো দুর্নীতির বিরুদ্ধে আমরা। আর যখন দুর্নীতির অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা, এই বিচার শুরু করার কথা বলছে, তখন মুখ্য সচিব ডটেড লাইনে সিগনেচার করতে পারছেন না। 14 তলার দ্বিচারিতার নিকৃষ্টতম প্রমাণ হচ্ছে এই ঘটনা। বঙ্গবাসী বুঝছেন তো আপনারা কাদের কবলে আমরা পড়েছি?